নমস্কার, দেখছেন 24 ঘন্টা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। 8টায় সেরা নিয়ে বাংলায় তৃণমূল সরকার পড়ে যাবে, বিজেপি 200 বেশি আসন পাবে, প্রত্যেকই মন্তব্য করেছেন বিজেপির চাণক্য অমিত শাহ। তারপর থেকেই শুরু হয়েছে চাপানোতর। তৃণমূলের বক্তব্য, এই মন্তব্য বা এই স্বপ্ন দিবা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। 200 আসন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই বিজেপির, অন্তত বাংলাতে। এই চাপানোতরের মাঝেই আমরা খোঁজার চেষ্টা করছি সত্যি রাজনৈতিক বাস্তবতা কোনটা। বাংলায় কি সত্যিই 200 আসন পাওয়ার মতো অবস্থায় রয়েছে বিজেপি, নাকি সবটাই আসলে আগ বাড়িয়ে রাজনৈতিক দাবি জানিয়ে রাখা, নাকি তৃণমূলই আসলে আর মাটির কথা, আসল মানুষের কথা বুঝতে পারছে না? মা মাটি মানুষের সঙ্গে তৃণমূলের যে সম্পর্ক, সেখানে কি কোথাও কোনো চিড় ধরেছে যে তারা বুঝতে পারছেন না কোথায় বিরোধী পক্ষ 200 আসন নিয়ে চলে যাবে? এ নিয়ে আলোচনাতে যাবো আমরা। আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে অতিথিরাও রয়েছেন, কিন্তু তার আগে শুনে নেব অমিত শাহর সেই মন্তব্য আর তার পাল্টা জবাব কিভাবে এসছে তৃণমূলের তরফ থেকে। आने वाले चुनाव में बंगाल में हम 200 से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने जा रहे हैं। 200 सीट। ये सभागार के अंदर बहुत सारे पत्रकार हैं। जब प्रेस क्लब के हॉल के अंदर मैंने 22 सीटें कही थी, आपके चेहरे की मैंने मुस्कान देखी थी। इस बार आप नहीं हंसते हो, इतना अच्छा है, क्योंकि 18 सीटें हम जीत चुके हैं। मैं फिर से एक बार रिपीट करना चाहता हूं कि इस बार मुस्कुराने का टाइम मेरा है। 200 से ज्यादा सीटें जीतकर भारतीय जनता पार्टी यहां सरकार बनाने जा रही है और यहां पर तृणमूल का शासन समाप्त होने जा रहा है। ये बंगाल की जनता का मिजाज है, मोदी जी के प्रति बंगाल की जनता का विश्वास है और मोदी जी को बंगाल की जनता का आशीर्वाद। ভারতবর্ষের কোনো মন্ত্রী, কোনো নেতা বাইরে থেকে এসে বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষকে অপমান করবেন, মিথ্যে রটনা করবেন, মিথ্যে অভিযোগ তুলবেন, তার দ্বারা বিভ্রান্ত হয়ে ওই বহিরাগতদেরকে, বর্গীদেরকে বাংলায় ডেকে নিয়ে আসবেন, এটা কখনোই ঘটবে না। ওরা দিবা স্বপ্নে 294 বলছেন না কেন? 294 বলতে আরও ভালো হয়। আর এই চাপানোতর ঘিরে একদিকে 200টি সিটের দাবি, অন্যদিকে দিবা স্বপ্নের পাল্টা কটাক্ষ। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপির তরফ থেকে তনুজা চক্রবর্তী এবং রয়েছেন অধ্যাপক দেবনারায়ণ সরকার। দুজনের কাছে একে একে যাবো, কিন্তু প্রথমেই যাব তনুজাদির কাছে। তনুজাদি, সত্যিই কি 200 সিট পাওয়া এত সহজ? 34 বছরের জগদ্দল পাথর সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিবর্তন আনলেন, আমরা দেখেছি তার জন্য 2001, 2006, তারপরে 2011, মাঝে আরও 2টি লোকসভা নির্বাচন, এই সমস্ত কিছু পেরিয়ে তবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাফল্য, সেটা বিজেপি এত সহজেই হাসিল করতে পারবে? দেখুন, আমরা তো মমতা ব্যানার্জির পার্টিকে বা মমতা ব্যানার্জিকে অনুকরণ বা অনুসরণ করছি না। উনি কত বছর সংগ্রাম করে ওনার এই লক্ষ্যে পৌঁছেছেন সেটা আমাদের কোনো বিষয় না, কারণ একটা সর্বভারতীয় দল বিজেপি, তারা তাদের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এটাকে যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, যারা বলছে 200টা, আমি বলবো না। উনি হিন্দিটা যদি ঠিক মতন বোঝেন, একটু আগে যে সাংসদ তৃণমূলের উনি আলোচনা করলেন, উনি ভুলেই গেছেন অমিত শাহ বাইরের লোক, অমিত শাহ এই সেই, উনি অনেক কিছু বলে গেলেন। উনি আসল যেটা বললেন না, সেটা হচ্ছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার সেইটুকু সম্মান বা সম্ভ্রম জানানো প্রথমেই ওনার উচিত ছিল। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। আমরা কিন্তু 200 সে জাদা বলেছেন উনি, তাই বলছি একটা বেশি হলেও বেশি হবে, 200 বেশি ভোট পাবে, সিট পাবে, এবং আমাদের বিজেপি সরকার গড়বে 2021-এ। কারণ 19-এর যদি আমরা লোকসভা নির্বাচনটা দেখি, এইরকম স্টুডিওয়ে আমরা বহু আলোচনা করেছিলাম, সবাই বিজেপিকে প্রায় 100-রও নিচে নামিয়ে দিয়েছিল, কিন্তু আমরা কিন্তু দেখেছি 303-এর উপরে। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে দেখলাম যে কোনো রকম সমীক্ষা, মানুষের কথা নয়, জনগণ ভোট দেয়। এবং মোদিজির যে প্রকল্পগুলো, কেন্দ্রীয় প্রকল্পগুলো, প্রতিটা মানুষ, প্রান্তিক মানুষ, প্রতিটা ঘরে 1 থেকে 5টা উপযোগ পেয়েছে। অর্থাৎ ধরুন, যার এলপিজি গ্যাস পেয়েছে সে মাথার উপর ছাদ পেয়েছে, আবার সেই লোকটাই আবার দেখা গেল শৌচাগারও পেয়েছে। এই যে মানুষের, এবং কোভিড পরিস্থিতিতে যেভাবে মোকাবিলা করেছে প্রধানমন্ত্রীজি, যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে 9 মাস ধরে প্রতিটি মানুষের বাড়ি তাদের মুখে খাদ্য তুলে দেওয়া, এই যে অভূতপূর্ব যে সাফল্য আমাদের সরকারের, কেন্দ্রীয় সরকারের, সেটা মানুষ ভুলে যাবে না। বেশ, আমি দেবনারায়ণ বাবুর কাছে যাই। দেবনারায়ণ বাবু, সত্যি কি যখন শাসক দল ক্ষমতায় থাকে তখন পরিবর্তন আসন্ন হলেও তার ইঙ্গিত পায়? 2011 সময় কি পেয়েছিলেন বামফ্রন্ট বা সিপিআইএম এর নেতারা এমন পরিবর্তনের ইঙ্গিত? নিশ্চিতভাবে পেলেও তারা অন্তত জনসমক্ষে সে কথা বলেনি। তাই তৃণমূল কংগ্রেস
প্রকাশ্যে অন্তত এই সম্পর্কে কি বলছেন সেটাকে গুরুত্ব দেব, নাকি মাটির পরিস্থিতিকে গুরুত্ব দেব? যদি বিজেপি সত্যি এতটা খারাপ অবস্থায় থাকতো তাহলে কি 18টা সিটও হতো লোকসভায়? দেখো, তোমাকে বলি যে সেনেকা বিখ্যাত দার্শনিক বলেছিল, উই সাফার মোর অফেন ইন ইমাজিনেশন দ্যান ইন রিয়ালিটি। আমরা বেশি কল্পনায় ভুগি বাস্তবের থেকে। বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে অত সস্তা না। না না, কেন্দ্রের ইলেকশন ছিল 2019-এ। তারপরে দিদি একবার বলুক যে কোন রাজ্যে সরকারের ইলেকশনে বিজেপি জয়লাভ করেছে। প্রশ্ন হচ্ছে তারপরে ভাঙাতে, কিন্তু প্রশ্ন হচ্ছে জিনিসটার ফুটিংসে দরকার। আর একটা কথা বলে হ্যামলেটে, দিস অ্যাবভ অল টু দাইন ওন সেলফ এ ট্রু। আসলে সর্বোপরি নিজের কাছে সত্য হয়। আজকে কেন দেবে? তার যে রাজ্যগুলো আজকে পাশে, উত্তরপ্রদেশ দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, গুজরাট দেখুন, উত্তরপ্রদেশে কি হচ্ছে সেখানে তো মানুষ দেখছে। কেন ওদের ভোট দেবে? সেখানে যে অবস্থা, প্রতি দুদিনে 25 জন করে ধর্ষিত হয়, সেখানে সাংবাদিকদের হত্যা করা হয়, সেখানে একেবারে পুরো মানে সেখানে জঙ্গল রাজ বিরাজ করছে, সেখানে এনকাউন্টার করে 1700 এনকাউন্টার করে 335 জন লোক, এটা সংবাদপত্রে প্রকাশ। এবং এখানে দিলীপ ঘোষ বলেন আমরা আসলে এনকাউন্টার করব। প্রতিদিন জঙ্গলে। দেবেন বাবু এখানে আমার একটা প্রশ্ন আছে, দেবেন বাবু এখানে আমার একটা প্রশ্ন আছে, দেবেন বাবু এখানে আমার একটা প্রশ্ন আছে, দেবনারায়ণ বাবু এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি যদি বলেন এই অন্যান্য রাজ্যে যেমন শাসন চলছে তার প্রভাব, বা কেন্দ্রীয় সরকারের যে দল ক্ষমতায় আসীন রয়েছে তার অন্যান্য রাজ্যে শাসনের প্রভাব, যদি সেদিকে যদি সে কথাটাকে সত্য বলে ধরে নিন, 2011 সালটা একটু ফিরে যাই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী কংগ্রেস, গোটা দেশের তার কি হাল ছিল? প্রত্যেক দিন নতুন নতুন কেলেঙ্কারির খবর বেরোতো খবরের কাগজের পাতায়। প্রত্যেক দিন নতুন করে একজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠত এবং কোনো না কোনো তদন্তের নির্দেশ আসতো কোর্ট থেকে, অথবা সরকারই নিজে থেকে সে নির্দেশ দিত। এই অবস্থায় দাঁড়িয়ে 2011-তে কি পরিবর্তন ঠেকানো গিয়েছিল? কে জোট সঙ্গী, তার বিরুদ্ধে কোথায় অভিযোগ, দুর্নীতি করেছেন কিনা? মানুষ যখন পরিবর্তন করেন তখন কি সত্যি এগুলো আর মাথায় রাখেন, না শুধুমাত্র নিজের মাটি নিজের রাজ্যের কথা মাথায় রেখে ভোট দেন? মানে একটা কথা বলে না, পাবলিক সেন্টিমেন্ট ইজ এভরিথিং। উইদাউট পাবলিক সেন্টিমেন্ট কিছুই হতে পারে না। পাবলিক সেন্টিমেন্ট যদি মানুষটা কি করে বুঝছে, পাবলিক সেন্টিমেন্ট, তখন 2011-এর তিতিক্ষা একদিন নাই, 34 বছরের তিতিক্ষা। মমতা ব্যানার্জি 2001-এও পেয়েছিল যে আমরা এখানে জিততে পারবো, পারিনি। তারপরে একটার পর একটা পরীক্ষা, এবং তার পরম পরিণতি হয়েছে 2011। সেই পরীক্ষিতা কোথায়? মমতা ব্যানার্জি 95% লোকের কাছে বিভিন্ন সুযোগ নিয়ে পৌঁছে গেছেন। সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে প্রথমবার যখন কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসীন দলকে জোটে নিয়ে ভোটে লড়েছেন, ঠিক তখনই তিনি নির্বাচনী সাফল্য পরপর পেতে শুরু করেছেন। প্রথমে 2009 লোকসভা, তারপরে 2011 বিধানসভা। এটা কি অস্বীকার করতে পারেন? না, তা করি নে, কিন্তু আজকে তাহলে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসীন দলের শক্তিটা একটা শক্তির পরিচয়। একটা জিনিস এটাও সত্য, কিন্তু এটাও যে সত্য যে আজকে যে সুযোগটা তৈরি হয়েছে, যে জিনিসটা 10 বছরে করেছেন, আজকে মানুষ তো তার দেখছে। এই জায়গাটাকে যে তৈরি করা হয়েছে, এটাকে যদি কল্পনার স্বর্গে মনে করে 18টা আসন পেয়েছে 2019, এখনই আমরা এতগুলো পাবো। আজকে ওটা বলুক না, পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতের বিভিন্ন রাজ্যের একটা মানুষ তো উপমা দেয়। 2018 নিয়ে এত কথা হচ্ছে, 2019-এর 18টা আসন নিয়ে এত কথা হচ্ছে, 2016 নিয়েও কথা হচ্ছে। আসুন আমরা একটু পরিসংখ্যানের দিকে নজর রাখি। 2019 এবং 2016 বিধানসভা, প্রথম 2016 বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখি। কে কত পার্সেন্ট ভোট পেয়েছিলেন? 2016 বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস 211টি আসন পেয়েছিল। ভোট পার্সেন্টেজ ছিল 44.91%, 6% ভোট বেড়েছিল। সিপিআইএম এরটাও দেখতেই পাচ্ছেন আপনারা, 26টি আসন সিপিআইএম এর পক্ষে ছিল 2016 বিধানসভাতে। 19.75% ভোট, 10%-এরও বেশি ভোট কমেছিল। বিজেপির ভোট বেড়েছিল 5.56%, কংগ্রেসেরও ভোট কিছুটা বেড়েছিল 3.5%। এরপরে চোখ রাখবো 2019-এর বিধানসভা নির্বাচনে। 2019-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট কিন্তু বেড়েছিল এক কথায় লাফিয়ে 22.25%। সব থেকে বেশি ভোট বৃদ্ধি ছিল বিজেপির। বামফ্রন্টের ভোট কমেছিল সব থেকে বেশি 16.72% এবং কংগ্রেসের 4.09%। বলা যেতে পারে বামফ্রন্ট এবং কংগ্রেসের ভোট কমার যে মিলিত ফল, সেটাই যেন বিজেপির ভোট বাড়ার ফল। তার থেকে সামান্য কিছু বেশি ভোট পেয়েছিল বিজেপি। 3.48% ভোট বাড়িয়েছিল তৃণমূল। কিন্তু এই তুল্যমূল্য বিচারে কোথাও যদি আমরা দেখি তাহলে 43.69% এবং 44.64%। 3% মতো, 3%-এর সামান্য কিছু বেশি ভোটের পার্থক্য রয়েছে
নির্বাচনী পাটিগণিতে যে পার্থক্য যে কোনো সময় মুছে যেতে পারে বলে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন। সুইং বলে তারা যেটাকে বলে। অমিত শাহ 200 আসনের হুঙ্কার, কি ভাবছেন সাধারণ মানুষ, কি বলছেন তারা, আসুন শুনে নি। বিকজ ফার্স্ট অফ অল ওয়েস্ট বেঙ্গলে বিজেপি যেটা মেন প্রবলেম, ওদের প্রমিনেন্ট কোনো ফেস অ্যাভেলেবেল নেই। সো প্রমিনেন্ট ফেস যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গলে কেউ আসছে রিপ্রেজেন্টেটিভ ফ্রম বিজেপি, ততক্ষণ ওই সমস্ত দাবি ফলস। মানে তৃণমূল বলল যে বিজেপি 200 সিট পাবে না, বিজেপি 200 সিট পাবে বলেই ওনারা উল্টো বলছে। তার মানে এবার আমি 100% নিশ্চিত যে বিজেপি 200টা প্লাস সিট 100% পাবে। দিবাস্বপ্ন মনে হচ্ছে তো, কেন ওয়েস্ট বেঙ্গলে বিজেপির কিছুই নেই, আমরাই তৃণমূলই জিতবে, এটা জনগণ জেতাবে। এটা তো দিবাস্বপ্নই একরকমের। কেন মনে হচ্ছে দিবাস্বপ্ন? তৃণমূলের যে উন্নয়ন করেছে তার উপর তার কোনো কথাই নেই। মানুষ তো আর অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বলে যাবে তার উপর তার ভোট দেবে না, উন্নয়নটাকে ভোট দেবে। সাধারণ নাগরিক হিসাবে যেটা মনে করছি 200টা আসন এটা দিবাস্বপ্ন নয়। আমি তনুজাদির কাছে আসবো, বিজেপির তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে তনুজাদি। সাধারণ মানুষের মধ্যে বেশ কয়েকজন কিন্তু অন্তত এই কথাটা বলছেন, অন্তত আরবান মিডল ক্লাস বাঙালি যা দেখতাম আমাদের সামনে যারা কথা বললেন, তাদের কিন্তু মনে হচ্ছে কোথাও বিজেপির ফেসের সমস্যা আছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখ। দেখুন, বিজেপি এর আগে অনেক জায়গাতেই লড়াই করেছে। রাজ্যে যখন প্রথম সরকার গড়েছে তখন তারা কোনো ফেস সামনে এনে লড়াইটা দেয়নি। মুখ্যমন্ত্রীর কোনো ফেস ছিল না, জনগণই সেটা ঠিক করবে। প্রশ্ন, দেবনারায়ণ দা এতক্ষণ ধরে হাত পা ঘুরিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সব ঘুরে এলেন, ঘুরলেন না শুধু পশ্চিমবঙ্গে, ওনার নিজের বাড়ি যেখানে। আমার প্রশ্ন, রোজ যে ধর্ষণ হচ্ছে পশ্চিমবঙ্গে, ধর্ষণ করেছে পশ্চিমবঙ্গের হচ্ছে, ওনাদের কোনো কথা বলতে দেখা যায় না। উনি জানেনই না সেন্ট্রাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট, আপনার সময় আমি একটু দেবনারায়ণ তনুজাদি বলে নিন। দেবনারায়ণ বাবু আমি আসবো, তনুজাদি বলে নিন প্লিজ। আমাকে বলতে দিন। দেবনারায়ণ বাবু আমি আসবো আপনার কাছে, তনুজাদি প্লিজ। আপনি সেন্ট্রাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট সেটা পড়বেন আগে। ধর্ষণে এবং নারী পাচারে প্রথম রয়েছে পশ্চিমবঙ্গ, ডোমেস্টিক ভায়োলেন্সে সেকেন্ড রয়েছে। সুতরাং আপনারা যখন কথাগুলো বলেন, আপনারা ভাবেন কিভাবে খুশি করব আপনাদের নেত্রীকে, কিন্তু মানুষ যেভাবে আছে, মানুষ যেভাবে নির্যাতিত হচ্ছে, যেভাবে দুর্নীতিগ্রস্ত আপনাদের সরকার তৈরি করেছে, এই সমাজকে যেভাবে দুর্নীতিগ্রস্ত করে তুলেছে, আপনাদের তার প্রতিফল মানুষ দেবে। আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো। দেবনারায়ণ বাবু, কোনোভাবে কি মনে হয় অন্যান্য রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইন শৃঙ্খলার যে প্রশ্ন এখানে তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা বা নেত্রী নিজে তুলছেন, সেখানেই সব থেকে বেশি সমস্যার জায়গা রয়েছে? অর্থাৎ এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যদি বিজেপি প্রশ্ন করে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়বে। আমি তো সেই কথাটা বারবার বলছি যে ওদের কেন দেবে, কেন কথাটা বললাম, দিস অ্যাবাভ অল টু দাইন ওন সেলফ বি ট্রু, হ্যামলেটের কথাটা বললাম। সর্বোপরি নিজের কাছে সত্য। পশ্চিমবঙ্গে যে ভোট টাইট আসছে, ওরা যেখানে শাসন করছে সেখানে কেমন আইন শৃঙ্খলা রয়েছে, কেমন ধর্ষণ এ রাজ্যের আইন শৃঙ্খলা করা হচ্ছে, কেমন ভাবে এনকাউন্টার করা হচ্ছে, মানুষ তো দেখছে। তৃণমূল নেতা কি বলছে? এ রাজ্যের আইন শৃঙ্খলা, দেবনারায়ণ দা, এ রাজ্যের আইন শৃঙ্খলা 34 বছর নাকি পুলিশ খেতে পায়নি, তাই এখন তাদের খেতে দিচ্ছে। এখন প্রশাসনকে আপনারা রাজনীতিকরণ করেছেন, এখন আপনাদের কোনো ক্যাডারও নেই। পুলিশ এবং সিভিক পুলিশই আপনাদের ক্যাডারের ভূমিকা পালন করছে। আমার সময় যেহেতু একদম শেষ, দেবনারায়ণ বাবু এবং তনুজাদি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। 200 আসনের এই হুঙ্কার অমিত শাহর বাস্তবায়িত হয় কিনা তার জন্য অবশ্যই বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু নিশ্চিত আগামী কয়েক মাস এই 200 আসনের তরজাতেই ঘুরপাক খাবে রাজ্যের রাজনীতি।